আমাদের আর্টবোর্ড সেটআপ ম্যান্ডেটরি না, তাই তো? টুলসের কাজের ক্ষেত্রে, প্রজেক্ট বেস কাজ না, টুলসের কাজের ক্ষেত্রে আর্টবোর্ড সেটআপ ম্যান্ডেটরি না। আমরা আজকে কোনটা শিখব? কার্ভেচার টুল। কার্ভেচার টুল শেখার আগে আমরা এই পেন টুলের ভিতরে হাইড করা কয়েকটা টুলস আছে, ওই টুলসগুলো একটু দেখে আসি। আমরা জানি যেই সব মানে একটা টুলের ভিতরে যদি আরো অনেকগুলো টুলস থাকে, সেখানেই যে এরকম একটা চিহ্ন থাকে মানে শেষে কর্নারে, তো এটা দেখে আমরা বুঝতে পারবো যে এখানে হাইড করা আরো কিছু টুলস আছে, তাই তো? এখন পেন টুলের মধ্যে যেহেতু আছে, তো ওইটা আমরা একটু দেখে আসি এটার মধ্যে কি কি আছে। রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে এটা ওপেন হবে। রাইট ক্লিক করে দেন আমাদের আরো 4টা পয়েন্ট চলে আসছে। কি কি আসছে? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, আর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট বলতে আপনি একটা ডিজাইন করছেন বা যে কোনো একটা শেপ নিছেন, শেপের মধ্যে আপনার বাড়তি একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার, একটা বা একাধিক, যতগুলাই লাগে দরকার, সেক্ষেত্রে হচ্ছে আমরা ব্যবহার করব অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে আপনি যে কোনো একটা ডিজাইন করছেন বা যে কোনো কিছু, এখন একটা পর্যায়ে যে কোনো একটা জায়গায় আপনার অ্যাঙ্কর পয়েন্ট দরকার নাই, বাট সেখানে আছে, আপনি ওখান থেকে ডিলিট করে দিতে পারেন এই ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলসটা দিয়ে। আমরা কাজের মাধ্যমে এখন একটু দেখি, আলোচনা থেকে কাজে দেখলে বেশি সুবিধা। যেমন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আমি জাস্ট একটা শেপ নিয়ে নিতেছি, মানে কাজ দেখানোর জন্য আমি শুধু এই শেপ নিতেছি। এখন আপনি বলতে পারেন আমরা যখন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করব এই শেপটাই নিব কিনা। না, আপনার ডিজাইন করছেন যে ডিজাইন, ওই ডিজাইনের মধ্যে যখন অ্যাঙ্কর পয়েন্ট লাগবে তখন আপনি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ব্যবহার করবেন। আমার আপাতত ধরে নেন এটাই হচ্ছে আমার ডিজাইন, এখানে আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই। এখন এখানে আমার কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে? আমরা জানি একটা রেক্ট্যাঙ্গেলে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট থাকে? 4টা। যদি বুঝতে না পারি এই ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব, দেন আমাদের যে ডিজাইন বা অবজেক্টটা থাকবে, অবজেক্টের উপরে সিলেক্ট করলে বা একবার ক্লিক করলে আপনি অ্যাঙ্কর পয়েন্টগুলো এই যে চতুর্ভুজ পিক্সেল ঘর, ছোট ছোট ঘর আকারে যেরকম দেখতে পাবেন, ঠিক আছে? একটা স্কোয়ার ঘর। ওকে, তাহলে আমাদের এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। মাঝখানে অ্যাঙ্কর পয়েন্ট না, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, ঠিক আছে? এখন আমাদের অ্যাঙ্কর পয়েন্ট আরো দরকার, বাড়তি দরকার। সাপোজ আমার অ্যাঙ্কর পয়েন্ট এখানে একটা দরকার, মানে পাথের উপরে, এখানে একটা দরকার, এইখানে একটা দরকার, এইখানে একটা দরকার, মানে আরো ধরেন আরো অনেক দরকার, একটা না 2 3টা 4টা 5টা আরো অনেক দরকার। তো সেক্ষেত্রে আমি কি করবো? অ্যাঙ্কর পয়েন্টগুলো কিভাবে নিব? এই পেন টুলে যাব, যাওয়ার পর এখানকার রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এই হাইড অ্যাঙ্কর পয়েন্ট, হাইড যে টুলসগুলো আছে এগুলো শো হবে। শো হইলে দেন আমি ক্লিক করব কোনটাতে? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলসে। ক্লিক করার পর এখন আমি পাথের উপরে যদি ক্লিক করি তাহলে অ্যাঙ্কর নিবে, বাইরে ক্লিক করলে নিবে না। আমি একটু বাইরে ক্লিক করি, দেখেন প্লিজ ইউজ দ্য অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল অন এ সেগমেন্ট অফ এ পাথ, মানে একটা পাথের লাইনের ওপরে ক্লিক করেন, এছাড়া অ্যাঙ্কর পয়েন্ট ও নিতে পারবে না। তো আমাদের যে ডিজাইন আছে, ডিজাইনের এই যে পাথ কাকে বলে আমরা তো চিনি। তা পাথের যে কোনো এক জায়গায় বলতে যেখানে আপনার অ্যাঙ্কর পয়েন্ট লাগবে সেখানে আপনি ক্লিক করবেন, বুঝতে পারছি? তা আমাদের সাপোজ এখানে লাগবে, তো এখানে আমি ক্লিক করি, একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে। ওকে, আমরা বুঝতে পারি কিনা এটা দেখবো। আমার একটা না আরো একাধিক দরকার। এই যে ক্লিক করি, যেখানে ক্লিক করবো, আবার যদি একেবারে মিডল সেন্টার পয়েন্টে দরকার হয়, এখানে একটা মার্ক দেখাবে যে আপনি সেন্টার পয়েন্টে আসছেন কিনা, ঠিক আছে? এরকম একটা মার্ক থাকলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ আপনি সেন্টার পয়েন্টে আছেন। তো এখানে ক্লিক করে দেন, এখানে একটা নিলেন, এখানে একটা নিলেন, এটা একটু বাইরে পড়ছে, সরি, মানে পাথের বাইরে পড়ছে, পাথের বাইরে নেয় না। এই যে নিলেন, এই পাশেও সেম ভাবে দেখায়। আপনার প্রয়োজন যেখানে যেখানে হবে সেখানে সেখানে নিতে পারবেন, মোট কথা হচ্ছে এটা। এখন আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করে কি কি করতে পারি, এখানে একটু ক্লিক করি। এখানে এখন দেখছেন অ্যাঙ্কর পয়েন্টগুলো শো হইতেছে। এখন আপনি এই অ্যাঙ্কর পয়েন্ট মডিফাই করতে পারবেন। যেমন আগে 4টা ছিল, 4টা মডিফাই করতে পারতেন, এখন কতগুলো হয়েছে? অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে, সবগুলো আপনি মডিফাই করতে পারতেছেন, ঠিক আছে? তাহলে আমার যদি বাড়তি অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন হয়, আমি বাড়তি অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারবো। আবার অ্যাঙ্কর পয়েন্ট যেভাবে মডিফাই করে, মানে সেম আগের একই প্রসেসে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট মডিফাই করতে পারবো। মানে প্রসেস সব একই, কিন্তু আপনাকে বুদ্ধি একটু খাটাইতে হবে। প্রথম অবস্থায় তো আপনার মাথায় আসবে না, একটু বুঝে শুনে কাজ করতে হবে যে কোথায় আমি কোন কাজটা করতে পারবো। আচ্ছা, আমরা কি করলাম? অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, অ্যাঙ্কর পয়েন্ট মডিফাইও করলাম। এখন আমি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে চাই। যেমন ধরেন এই অ্যাঙ্কর পয়েন্ট আমার দরকার নাই, আমি অ্যাঙ্কর পয়েন্ট নিছি বলতে আমি ধরেন যে ডিজাইনটা করছি, ডিজাইনের মধ্যে আমার অ্যাঙ্কর পয়েন্ট, এমন কোনো অ্যাঙ্কর পয়েন্ট আছে যেটা আমার দরকার নাই, ঠিক আছে?
সেক্ষেত্রে আমি কি করব, এখানে আবার যাব পেন টুলের এখানে, এখানে গিয়ে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর এই ডিলিট অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এই যে অ্যাঙ্কর এখানে লেখা যখন দেখাবে, ঠিক আছে, তখন আমি একটা ক্লিক করে দিব, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে গেছে। এবং অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে পরবর্তী যে অ্যাঙ্কর পয়েন্ট আছে ওই পয়েন্টের সাথে লাইনটা সেট হয়ে গেছে, এটা অটোমেটিক্যালি হবে। আপনি ধরেন এটাও ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিলে পরবর্তী অ্যাঙ্কর পয়েন্ট মানে মাঝখানেটা ডিলিট করে দিছি, পাশের যে দুইটা ছিল ওই দুইটা অ্যাড হয়ে গেছে, মানে লাইনটা অটোমেটিক নিয়ে নিবে। তাহলে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারবো, এটাতে কারো কোনো প্রবলেম হবে? ওকে, এরপরে আমরা দেখব যে এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটার কাজ কি। অ্যাঙ্কর পয়েন্ট টুলটার কাজ হচ্ছে একটা কর্নারকে হচ্ছে মানে কার্ভ একটা কর্নারকে পুরোপুরি ত্রিকোণা করে দেয়। আমরা এটা বুঝতে পারবো হচ্ছে এটা দিয়ে করলে, ইলিপস দিয়ে কাজটা করি, বুঝতে পারবেন সহজে। ইলিপসের এই প্রত্যেক পাশ কার্ভ করা না, যার জন্য ইলিপসটা নিলাম। তো আমরা কাজ করি, এখানে যাই, অ্যাঙ্কর পয়েন্ট টুলটাতে ক্লিক করি। এখন হচ্ছে জাস্ট অ্যাঙ্কর উপরে ক্লিক করতে হবে, এটা পুরোপুরি একটা কর্নার শেপ হয়ে যাবে, ঠিক আছে। আপনাকে কার্ভটা ভেঙে দিবে, কার্ভ ভেঙে দিয়ে জাস্ট কর্নারটা ত্রিকোণা করে দেবে। সেম আপনি যেখানে ক্লিক করেন সেখানে এরকম হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে। আপনি এই ইলিপসটা যদি আরো সুন্দর নেন তাহলে এটা সরাসরি পাতাই হবে, সুন্দর একটা পাতা হবে। এইখানকার তিনটা বা পেন টুল দিয়ে মোট 4টা, এই 4টা টুলের কাজ আমরা পারবো। ওকে, এখানকার 4টা অপশন বা 4টা টুলের কাজ আমরা পারবো। আমরা লাস্ট যে টুলের কাজ করি ওই টুলটা উপরে এখানে শো করে। এখন আপনি বলতে পারেন আমার পেন টুল হারাই গেছে, না, পেন টুল হারায় নাই। এখানে জাস্ট রাইট ক্লিক করলে এই যে পেন টুল পাবেন, এখানে ক্লিক করে দিবেন, আবার চলে আসবে, ঠিক আছে। এরপর আছে কার্ভেচার টুল, এখানে একটা টুলই আছে। এই একটা টুলের কাজ আমরা দেখবো একটু কিভাবে করে। আমি পেন টুল দিয়ে কিছু একটা ড্র করি, যেমন এই হ্যান্ডেল নিলাম, আর কি আর্ট করছি এগুলো কিছু খেয়াল করতে হবে না, কিছু একটা করছি। হ্যাঁ, ওই যাই হোক একটা হবে। এখন আমি হচ্ছে সাপোজ হইছে কিছু একটা। এখন এটা নেওয়ার পরে আমি কার্ভেচার টুল দিয়ে কিভাবে সুন্দর করতে পারি একটু দেখেন। কার্ভেচার টুল দিয়ে ধরেন আপনার এটাকে আরো মডিফাই করতে হবে, মানে এটা দিয়ে অনেক সুন্দরভাবে আপনি এই কার্ভগুলো করতে পারেন। আমি একটা সোজা শেপ নিলে বেশি ভালো বুঝতে পারবেন। অ্যাঙ্কর পয়েন্ট বাড়াইলাম, আর কিছু না। এখানে যাই, এখানে আপনি ধরেন সোজা সোজা নিয়ে নিছেন, যেখানে যেখানে অ্যাঙ্কর দরকার নিয়ে নিছেন। এরপর আপনাকে কার্ভ দরকার, এই কার্ভেচার টুল নেবেন, কার্ভ করে দিবেন। কিন্তু এটা ধরা বুঝতে হবে। হ্যাঁ, যেটাই হোক আমরা ওইটা দেখি না, আমরা হচ্ছে কাজ শেখার চেষ্টা করব যে এখানে কার্ভেচার টুলের কাজটা কি। আপনার পেন টুলটাকে, এই কার্ভেচার টুল পেন টুলের কাজটাকে আপনার সহজ করে দিবে অনেক। না, দুইটা লাইনের মাঝখানে ধরতে হবে এরকম না বিষয়টা। দেখেন এই যে যেমন ড্র করছেন, এখন আপনি এইখানেও ধরতে পারবেন, যেখানে ধরবেন ওইখানে নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিবে, ঠিক আছে। আবার এটা ধরছেন, এটাকে মডিফাই করবেন, তো ঠিক আছে, এটাকে ধরে এইদিকে নিয়ে আসেন, দেন মডিফাই করেন, ঠিক আছে। মানে আপনি যেখানেই ধরেন, এখানে ধরলেন এখানেও হবে। আবার এটাকে মাঝখানে নিয়ে আসতে চান, তো এটা এখানে আছে, এটাকে ধরে মাঝখানে নিয়ে আসেন, জাস্ট মাউসের কাজ, আর কিছু না। আপনাকে ধরতে হবে, জাস্ট ধরা বুঝতে হবে যে আপনি বুঝতে পারছেন কি না। আবার এই যে একটা আছে, এটাকে ধরেন এদিকে নিয়ে আসেন, মানে আপনি এগুলা নিজেই মডিফাই করতে পারবেন। পেন টুল দিয়ে যেমন এই হ্যান্ডেল একটা বের করতে পারতেন না, তাই কি না। যদি এটা না করতে পারেন, ধরেন আপনি এখানে একটা নিছেন, এখানে নিছেন, এখন আপনি কার্ভেচার টুল দিয়ে এখানে ধরে মাঝখানে ধরে আপনার মনে হয়েছে মাঝখানে ধরলে ঠিকঠাক আসবে, এই জন্য আপনি মাঝখানে ধরছেন। নট অলওয়েজ মাঝখানে আপনি ধরবেন, ঠিক আছে। যখন যেখানে যেটা দরকার, আপনার এটা আর ওই পাশেও দরকার হতে পারে, এখানে দরকার হতে পারে, এখানে আরো একটা দরকার হতে পারে কি না। আপনার যেটা যখন যেখানে প্রয়োজন হবে ওখানে ক্লিক করলে হবে, বাট পাথের ওপরে ক্লিক করতে হবে, বাইরে ক্লিক করলে কিন্তু নিবে না। পাথের ওপরে ক্লিক করে এই যে পয়েন্টারগুলো নিয়ে নিতে হবে, ঠিক আছে। আর এই কার্ভেচার টুলটা অন থাকতে হবে, অন না থাকলে কিন্তু আবার এই অপশনগুলো আপনি পাবেন না, ঠিক আছে। এখন আপনি পেন টুল দিয়ে ড্র করছেন, সেটাই আপনি কার্ভেচার টুল দিয়ে কাজ করতে পারবেন এরকম না বিষয়টা। আপনি যে এখানে যেমন আমার কি ছিল, রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে কাজ করা ছিল, তাই না, এটা তো এটার উপরে আমি কার্ভেচার টুল দিয়ে কাজ করতে পারি।
ঠিক আছে? তাহলে আমরা যে কোনো ধরনের ডিজাইন, মানে আপনি ডিজাইন করছেন যে কোনো অবজেক্টকে কার্ভেচার টুল দিয়ে কাজ করতে পারি, তাই তো? এখন আমি একটা প্রসেস হচ্ছে এটা, আপনাকে কার্ভেচার টুল অন করতে হবে, দেন যেটাতে আপনি কার্ভেচার কার্ভ করতে চান যে অপশনটাকে, ওই অপশন বা ওই লাইনটাকে ধরতে হবে, ওই পাথটাকে ধরে ওইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসবে অটোমেটিক, দেন সেটাকে দিয়ে মডিফাই করতে হবে। ঠিক আছে? আপনি সোজা চান নাকি বাঁকা চান সেটা তো আপনার কাছে, কার্ভ করতে চান সেটা হচ্ছে আপনার কাছে, আমাকে ধরাটা পারতে হবে। আপনার হাত ঠিক থাকবে তো আপনি কাজটা ভালোভাবে পারবেন, এইটুকুই হচ্ছে মেইন কথা। আপনারা যে বাদরের, তারপরে বাদর আরো যা যা আর্ট করছেন না, ড্র করছেন না পেন্টুল দিয়ে, ওইটাতে আপনার যদি হাত ঠিকঠাকও না থাকে, হ্যাঁ কার্ভেচার টুল দিয়ে করছেন, আচ্ছা কার্ভেচার টুল দিয়ে করা ওটা ইজি বেশি, ঠিক আছে, ওটা ইজি বেশি। আরো অনেক কাজ আছে আপনি যেটা পেন টুল দিয়ে ঠিকঠাকভাবে হ্যান্ডেল ম্যানেজ করতে পারবেন না, ওটা কার্ভেচার টুল দিয়ে করতে পারবেন। কিন্তু প্রথম অবস্থায় আপনার কার্ভেচার টুল একটু ভালো লাগলেও লাগতে পারে, আপনার মনে হতে পারে না এটা চুরি বুদ্ধি দ্রুত পারতেছে, বাট এটা না, পেন টুলের কাজ সবচেয়ে বেশি লাগে, কার্ভেচার টুলের কাজ অত বেশি লাগে না। আর পেন টুল আপনি যখন পারবেন প্রপারলি, তখন আপনার কাজ মানে ইলাস্ট্রেটরের কাজ অনেক ইজি হয়ে যাবে। সব কাজে পেন টুল অনেক বেশি লাগে ইলাস্ট্রেটরে। তো আমি বলবো কার্ভেচার টুল দিয়ে প্র্যাকটিস না করে, মানে এখানে দরকার যতটুকু করেন, এরপর পেন টুলকে আপনি বেশি কাজে লাগান যে কোনো কিছুতে, আপনার জন্য ভালো হবে। ঠিক আছে? তাহলে আমরা কয়টা টপিকের বা কয়টা টুলসের কাজ গেল? এখানে ছিল পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, দেন কার্ভেচার টুল, চারটা নতুন। পেন টুলে তো আগেই জানি। আচ্ছা, পেন টুলে হ্যান্ডেল বের করতে পারি না এরকম এখনো কেউ কি আসি? ওকে, না থাকলে নাই, ভালো। হ্যাঁ, নতুন কাজ করবেন একটু পরে। আরেকটা টপিক একটু দেখাই, টেক্সট টুলের একটা বিষয় দেখাবো। টেক্সট টুলের বিষয় দেখানোর জন্য আমি একটা ইলিপস নেই, ধরেন এটাই নেই, মানে ফ্রি হ্যান্ড নিচ্ছি। নেওয়ার পর টেক্সট টুল তো নর্মাল, এই যে টাইপ টুল, আমি জাস্ট সিলেক্ট করে এখানে ক্লিক করলে নর্মাল একটা টাইপ বা নর্মাল যে লাইন বাই লাইন যে লেখাটা হয়, এইটার একটা বক্স চলে আসছে। টেক্সট বড় করার সময় কেউ যেভাবে টেনে বড় করবেন না, যদি করতে চান শিফট অল্টার চেপে বড় করবেন, শিফট অল্টার চেপে বড় করবেন, টেক্সট এখান থেকে সাইজ বড় করবেন। ওকে, আচ্ছা আমরা কি করছি, জাস্ট টাইপ টুলে ক্লিক করছি, এখানে একটা ক্লিক করলেই আমাদের টেক্সট বক্স বা টেক্সট চলে আসবে। এখানে আমি এখন লিখতে পারবো, মডিফাই করতে পারবো। এখানে আপনি যা ইচ্ছা লিখতে পারেন, ধরেন আপাতত আপনাদের ল্যাবের নামটাই লিখে দিয়ে আর কি লিখবো, ল্যাব 1। ঠিক আছে, আপনি যা ইচ্ছা লিখতে পারবেন। লিখার পর এটাকে কালারও করতে পারবেন, এই যে এখান থেকে ফিল কালার, স্ট্রোক কালার, সবকিছু কালার চেঞ্জ করা যায়, আপনি কালারও করতে পারবেন। লিখলাম। এখন আমরা শিখবো হচ্ছে যেটা আমাদের ভালো হবে, অনেক ডিজাইনের জন্য কাজে লাগবে, এটা হচ্ছে এরিয়া টাইপ না, টাইপ অন এ পাথ টুল। টাইপ অন এ পাথ টুল, এটার কাজ কি? টাইপ অন এ পাথ টুলের কাজ হচ্ছে একটা পাথের ওপরে টাইপ হবে, আপনি যখন এটা সিলেকশন করবেন এবং একটা পাথের ওপরে কাজ হবে বা লেখা হবে। এই যেটা যেমন লাইন বাই লাইন লেখা হতো, এটা হবে না, যে পাথের ওপরে ক্লিক করবেন ওই পাথের ওপরেই শুধু লেখা হবে, বাইরে না। এখন আপনার এই যে যে ডিজাইন, এই ডিজাইনের পাথ কোনটা? এই যে যে যেটা দেখা যাচ্ছে, তাই তো, নীল একটা শেপ টাইপ যেটা হচ্ছে, তাই তো, ওটা আমাদের পাথ। তো আমি পাথের ওপরে একটু ক্লিক করি, একটা ক্লিক করছি, দেখেন পাথের ওপরে লেখা চলে আসছে, তাই না? আমি এটা একটু ফন্ট সাইজ বড় করে দিই, মানে পুরো পাথটা ঘিরে একটা লেখা আসছে। এখন আপনি যাই লিখবেন, এখানে যত কিছুই লেখেন সবকিছু কি হবে, এটা ঘুরে বা এরকম ভাবে হবে, তাই তো? আপনার যদি এরকম কখনো প্রয়োজন হয় নিতে পারবেন। আগে থেকে লেখা জিনিস, আগে থেকে লেখা জিনিস কিভাবে পাথের উপরে আনবেন? আগে থেকে লেখা জিনিস পাথের উপরে না, ওটা আমরা ব্রাশ টুল দিয়ে কাজ করি, ওটা আমরা ব্রাশ টুল দিয়ে কাজ করি। ব্রাশ টুলের কাজ পুরোপুরি আলাদা একটা ক্লাস, ওইটা এখন আপনাকে দেখায় লাভ নাই, ঠিক আছে? ওটা পাবেন আপনি পরবর্তীতে, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা এখন নর্মাল যেটা, একটা পাথের উপরে যদি লিখতে চাই তাহলে কি করব, এই টাইপ টুলে রাইট ক্লিক করে দেন টাইপ অন এ পাথ টুল, এটা সিলেক্ট করব, এরপরে একটা পাথের উপরে ক্লিক করে দিব। পাথের উপরে ক্লিক করলে আমার পাথে লেখাটা আসবে।
আমার এরকম ডিজাইন বা এরকম স্টাইল এরকম ভাবে লেখার প্রয়োজন হতেই পারে, ঠিক আছে? যেখানে ক্লিক করবেন ওইখান থেকে লেখা শুরু হবে। আপনারা এখন হচ্ছে কাজ করবেন। হ্যাঁ বলেন। ভিতরে কালার চলে যাবে কারণ আপনি পাথটাকে ব্যবহার করতেছেন, ফিলটাকে না। বুঝি না, বলেন একটু একজন একজন করে। হ্যাঁ বলেন। চারটা পেজ নিয়ে শুরুতে হ্যাঁ আমরা যদি অন্য একটা পেজে কাজ করি, চারটা পেজে তুমি একটা কাজ করলাম, ওটা কি ডিরেক্ট করে অন্য পেজে নিতে পারো? চার পেজ থেকে যে শুরুতে চারটা পেজ নিলেন, তো চারটা পেজে একটা কাজ করলাম, আরেকটা একটা ডিরেক্ট তো এই যেটা কাজ করতে যদি তুমি ডিরেক্ট করে অন্য পেজে নিতে পারো, ওই চার পেজ। হ্যাঁ আপনি নিতে পারবেন। জাস্ট ডিজাইনটাকে ধরবেন, এই যে এইভাবে ড্র্যাগ করে অল সিলেক্ট করবেন। অল সিলেক্ট করার পর ধরে এখানে তো ফাইল নতুন একটা ওপেন করতেছেন তাই না, ওই ফাইলে নিয়ে গেলেই হবে। জাস্ট ড্র্যাগ করতে হবে, আপনার সব সিলেকশন আছে কিনা এটা ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা একটা বিষয় খেয়াল করব, আমরা যখন পাথে মানে কাজ করতেছি, পাথে কালার লিখলাম, লেখার পরে কি হয়েছে, কালারটা চলে গেছে ফিল কালার, ওটা চলে যাবে, ওটা দিয়ে আপনি আর কোনো কাজ করতে পারবেন না। এখন আপনার যদি কালার প্রয়োজনীয় হয় আপনি কি করতে পারেন, যেমন ধরেন এইটাতে আমি একটার উপরে লিখবো আর একটা আমার ব্যাকগ্রাউন্ড কালারটাও দরকার, সেক্ষেত্রে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে যেখানে কপি সেখানেই পেস্ট, যেখানে কপি করেছি সেখানে তার উপর একটা পেস্ট, এটা হচ্ছে শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ যেখানে কপি তার উপরেই পেস্ট। এটা আমি একটু সরাই দেখবেন। কন্ট্রোল সি কপি আর কন্ট্রোল এফ হচ্ছে যেখানে কপি করেছি সেখানেই পেস্ট হবে তার উপরে, এই যে পেস্ট ইন ফ্রন্ট, কন্ট্রোল এফ, ঠিক আছে? তো এটা আমি শর্টকাট ইউজ করছি এটুকুই। এখানে সরাই দিলে দেখতে পাইতেছেন এখানে দুইটা আছে, ওকে। আমি কন্ট্রোল জেড দিয়ে দিই, আগের অবস্থায় ও চলে যায়, যেখানে কপি ছিল সেখানেই পেস্ট হয়েছে। এখন আমি কি করব, এই যে টাইপ ওয়ানে পাথ টুল, এটা ক্লিক করি, এটাতেও ক্লিক করে দিই, একটার কালার চলে গেছে, মানে যেটাতে আমি স্ট্রোকে লিখছি, পাথের উপরে লিখছি, ওটার কিন্তু কালার নাই, কিন্তু কালার আছে কোনটার, আরো একটা যে শেড ছিল আমার ওইটার কালার আছে। এখন আমার এমন এমন যদি প্রয়োজন হয় আমি একটু ট্রিক্স করে এভাবে করে নিব, ঠিক আছে? এটা আপনাকে করে নিতে হবে। আরেকটা বিষয় শিখবো, সেটা হচ্ছে এই যে যেমন একটা ইলিপস নেই, ইলিপস নেওয়ার পর আমি যদি চাই এই ইলিপসের মধ্যে লেখা হোক, ঠিক আছে? ইলিপস যে শেপটা আছে এই শেপের মধ্যে কোন একটা লেখা লিখবো, এটা হচ্ছে টেক্সট বক্স হয়ে যাক, সেক্ষেত্রে আমি কি করবো, এই নর্মাল টাইপ যে অপশনটা আছে, নর্মাল এই যে টাইপ টুল, এটাই নিব, নেওয়ার পরে এখানে জাস্ট এই পাথের উপরেই ক্লিক করবো, বাট এখানে নর্মাল টাইপ অপশনটা থাকবে, ঠিক আছে? নট টাইপ অনে পাথ টুল, পাথ দিলে কিন্তু শুধু পাথের উপরে ক্লিক হবে। আর যদি আমি নর্মাল টাইপ অপশনটা দিই তাহলে কি হবে, এই বক্সটাকে আমার যে শেপটা ছিল ওই শেপটাকে ও টেক্সট বক্স হিসেবে করে নেবে। এখন আপনি এটাকে অ্যালাইনমেন্ট এগুলো প্যারাগ্রাফ থেকে অ্যালাইনমেন্ট এগুলো সেট আপ করে দিতে পারেন, যেভাবে আপনার দেখতে ভালো লাগবে, সুবিধাজনক মনে হবে, এভাবে করে নিতে পারেন, ঠিক আছে? আপনার এরকম লেখা অনেক সময় প্রয়োজন হয় না কোনো শেপের মধ্যে দেওয়ার, সেক্ষেত্রে এভাবে কাজ করে নেবেন। তারপরে আরও কাজ করতে পারেন, যেমন আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড দরকার, সেম একই প্রসেসে, যে আমি একটা লেখা লিখলাম, আমি একটু এখানে কাজ করি, যেমন এটা করলাম, আমি একটার উপরে কি করব, এই যে এরিয়া যেটা আছে না টাইপ অনে পাথ টুল, এইটা করব, আরেকটার ভিতরে হচ্ছে কাজ করব যে আমার হ্যাঁ শুধু ভিতরে লেখা হবে এবং মাঝখানে ব্যাকগ্রাউন্ড লাগবে। তাহলে আমার শেপ লাগবে কয়টা বলেন তো? তিনটা শেপ লাগবে, কারণ একটার পাশে তো স্ট্রোকের যে পাথের উপরে যেটা আছে ওটা যাবে, ওটায় কালার থাকবে না। আবার সেম এটাও দেখলাম, আমি যখন নর্মাল টেক্সট নিলাম, নর্মাল টেক্সট নিলে বক্সটাকে শেপটাকে টেক্সট বক্স বানাই ফেললে তখন আবার কালার থাকে না, তাহলে সেম একই কাজ হবে, তাহলে দুইটা লাগলো। আর ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে মোট তিনটা শেপ লাগবে। আমি ব্যাকগ্রাউন্ডের যে শেপটা আছে এটাকে একটু কালারটা চেঞ্জ করে দিই, কারণ আমার ফন্ট কালার কি ব্ল্যাক আছে, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা ধরেন হোয়াইট করে দিই। এখন আমি এটাকে দিব কন্ট্রোল সি কন্ট্রোল এফ ডিসি, সেম একই কাজ আবার করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এখানে তিনটা আছে, খেয়াল করেন, আমি একটু দেখাই দিই, তিনটা আছে। এরপর কন্ট্রোল জি দিয়ে আগের অবস্থায় ফিরে যাই, যাওয়ার পর এখন একটাকে ধরেন আমি এই যে পাশে যে লেখাটা আছে না এটা করে দিই, না নর্মাল টাইপই করে দিই, এটাকে কমপ্লিট। নর্মাল টাইপ করার পর এটাকে আমি ধরে লক করে দিব। কেন লক করব? যাতে এটার আমার উপরে ইফেক্ট না ফেলতে পারে। আমি যখন এখানে কাজ করব, কাজ করলে এটা এই যে এখন সিলেকশন যে করতে যাব নিচের শেপটাকে, সিলেকশন কি হচ্ছে না,
তো করার জন্য আমি কি করতে হবে, এটাকে আমি লক করে দিই। লক করতে হলো কন্ট্রোল 2 হচ্ছে লক। আমি এই যে সিলেকশন করছি, টেক্সট বক্স সিলেক্ট হয়েছে, এরপর কন্ট্রোল 2 দিয়ে লক করে দিছে। এখন আর আমার এই লেখাটা সিলেকশন হবে না, এখন যা আমি সিলেক্ট করব শেপটা সিলেক্ট হবে, দেখছেন? ওকে, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে যাই। আমি এখন শেপটাকে সিলেক্ট করি। শেপটাকে সিলেক্ট করার প্রয়োজন নাই, আমরা কি করব, টেক্সট টুল থেকে টাইপ অনে পাথ টুল, এটাতে ক্লিক করি। একটা কাজ করি, সেটা হচ্ছে আমার যে শেপটা আছে উপরের, ওটা একটু বড় করে দিই, তাছাড়া তো মিশে যাবে, তাই না? বক্সের যে লেখা আছে, বক্সের লেখা, বাইরের লেখা। আপনি একটা স্ক্রিনশট ছিল না যে ওই দেখা যাবে কি পেজ ও আচ্ছা, কি ক্লিক করতেছে এটা? আসতেছে না তো। হ্যাঁ আসছে। ওকে ঠিক আছে, আমরা এখন কি কাজ করব, এটার উপরে পাথের উপরে কাজ করব। জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি একটা বড় করে নিলাম, যাতে দেখলে বোঝা যায়। ঠিক আছে, আপনারা এভাবে একটা বলেন। যে এর এর আগে একটু আগে যে ছিল মানে পাঁচটা মানে ইয়েলো ছিল কিন্তু মানে ফাঁকা ছিল, ওটা কেন ছিল, কিভাবে ছিল? এটা হ্যাঁ হ্যাঁ, এটা এটাকে বড় করছেন। বড় করছেন বুঝছি, এটা তো লেখাগুলো শুদ্ধ হবে। আমি লেখাটাকে লক করে দিছি, এখানে আমার লেখা সিলেকশন হচ্ছে না। আমি যখন লেখা নিলাম, আমি বললাম যে লেখাটা যখন বক্স করেই দিছি, তখন ওটা তো আমাকে ডিস্টার্ব করবে, নিচের শেপ আমি ধরতে পারবো না, কারণ নিচের শেপ আসবেই না, উপরের শেপটাতে তো লেখা আছে। তখন আমি কি করছি, লেখাটাকে, যদি লেখাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এটাতে আমি আর কোনো মডিফাই করব না, যার জন্য লেখাটা ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিছি। লক করে দেওয়ার পর এরপরে কাজ করছি হচ্ছে এর পরের যে শেপটা আছে, মানে এর উপরে যে শেপটা আছে না, এই শেপটাকে একটু বড় করে দিছি। কেন? কারণ আমি হচ্ছে টাইপ অন পাথ টুলের কাজ করব, যাতে এটা ক্লিয়ারলি বোঝা যায়, আপনারা ভালোভাবে বুঝতে পারেন, এটার সাথে মিশে না থাকে। যার জন্য আমি এটা একটু দেখার সুবিধার জন্য বা দেখার সৌন্দর্যের জন্য এরকম করে দেওয়া, আর কিছু না। দেন ওইটাতে কালার দিলে ওইটার ফিল কালার চলে গেছে, এটা যাবে, এটা আমরা জানি। এখন আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা রাখলে, ইচ্ছা হলে রাখতে পারি, না হলে সরাই দিতে পারি, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, রাখলেই ভালো হয়ে যাচ্ছে। যেটা ইচ্ছা, যেভাবে মনে হয় যে না ভালো লাগবে ওইভাবে রেখে দিতে পারেন, অথবা এটাকে আরো বড় করে দিতে পারেন, মানে এই যে এই শেপটার সমান করে দিতে পারেন, দেখতে পারেন কেমন লাগে। আমরা একটু দিই, এরকমও করতে পারেন, আপনার যেটা ভালো লাগে। হ্যাঁ, আরো বড় করে দিয়ে দেখতে পারেন। ঠিক আছে, এখন যেভাবে আপনার ভালো লাগবে ওভাবে রাখতে পারেন, আপনার প্র্যাকটিস হচ্ছে মেইন। এখন আমরা কি কি কাজ করব, এটার জন্য আমি প্র্যাকটিসের কাজ দিয়ে দিব। আচ্ছা, আপাতত আপনি কিছু কিছু প্র্যাকটিস করেন, যেমন এই যে টাইপ অনে পাথ টুল কিভাবে কাজ করলাম, দেন একটা বক্সকে বা শেপকে, অবজেক্টকে টেক্সট বক্স করে নিলাম। এগুলো বাসার কাজ, আপনাকে মাত্র 4:30 বাজে কি করবেন এখন প্র্যাকটিস করেন বসে বসে। আপনাকে বাসার কাজ যা দেওয়া লাগে ওটা আমি দেখে নিব যে কেমন দেওয়া যায়। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, প্রত্যেকটা বিষয় একটু প্র্যাকটিস করেন, ভুলে যাবেন বাসায় যাইতে যাইতে, এখান থেকে শিখে যান। প্রবলেম কি? ওটা কি আছে না